উপমা অরুণিকাকে নিয়ে শপিং থেকে রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে ঢুকতেই তার চোখ আটকে গেল সামনের টেবিলে। উপমা এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। উপমার হেলদোল না দেখে অরুণিকা তার চোখ অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল তুর্য একটা মেয়ের সাথে বসে কথা বলছে। উপমা সামনে পা বাড়াতে যাবে, তখনই মেয়েটা হুট করে তুর্যের বুকে হাত রাখলো। অরুণিকা সেটা দেখেই তুর্যের সামনে এসে দাঁড়ালো। তুর্য অরুণিকা আর তার পেছনে উপমাকে দেখে সেকেন্ড খানিকের জন্য অপ্রস্তুত হয়ে পড়ল, আর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, টুইঙ্কল, তুমি এখানে? পাশের মেয়েটি উপমাকে দেখে ভীত চোখে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে আতঙ্ক ভিড় করেছে। মেয়েটি ব্যস্ত কণ্ঠে তুর্যকে বলল, রিকি, আমি আসি, তোমার সাথে পরে কথা হবে। তুর্য আর মেয়েটিকে আটকালো না। মেয়েটির বের হওয়ার সময় আরেকটা বার উপমার চোখাচোখি হলো। উপমা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এদিকে তুর্য প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে উঠল, ও আমার ফ্রেন্ড, আমরা একসাথে কাজ করি, স্টুডিও থেকে এখানে এসেছি লাঞ্চ করার জন্য। অরুণিকা ভ্রুকুচকে বলল, তোমার কেমন ফ্রেন্ড যে তোমার এত কাছে চলে এসেছে? কোথায় কাছে এসেছে, আমরা কত দূরত্ব রেখে বসেছি দেখোনি? রকস্টার, মিথ্যে বলছো তুমি। আমি কি কিছু বুঝতে পারছি না ভাবছো? তুর্য ঠান্ডা গলায় বলল, বাসায় চলো। উপমা হঠাৎ বলে উঠল, না, বাসায় যাব না, আমি মুনলিটের সাথে খেতে এসেছি, এখন তো খেয়ে বাড়ি ফিরবো। আপনার ফ্রেন্ড যেহেতু চলে গেছে, আপনিও চলে যান। উপমার থমথমে কণ্ঠ শুনে তুর্য কিছুটা দমে গেল। সে কিছু না বলে চুপচাপ বেরিয়ে পড়ল। বাসায় এসে তুর্য ছটফট করতে লাগলো। ইমন তুর্যকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাসায় আসার পর থেকে দেখছি এদিক ওদিক ছোটাছুটি করছিস, সমস্যা কি? তুর্য বলল, একটা ঝামেলা হয়ে গেছে। টুইঙ্কেল আর উপমা আমাকে রোধির সাথে দেখে ফেলেছে। ইমন ভ্রুকুচকে বলল, এ আর নতুন কি, তোর মেয়ে বন্ধু তো অভাবই নেই। তুর্য বলল, ভাই, মেয়েটা হুট করে আমার কাছে চলে এসেছিল, আর ওইটাই ওরা দেখে ফেলেছে। ইমন ভ্রুকুচকে বলল, তুই না বললি মেয়েটা তোর জাস্ট ফ্রেন্ড, এখন এটা বলিস না যে তুই পরকীয়া করছিস। বাসার কেউ জানলে তোকে জুতা পেটা করে ঘর থেকে বের করবে। তুর্য বলল, আরে না, ও তো শুধুই আমার ভক্ত, মাঝে মাঝে দেখা করি, একটু ঘোরাঘুরি করি। ভাই, 1 বছর আগে মেয়েটা আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, এরপর থেকে আমি ওকে অনেক ইগনোর করেছিলাম, আর আজকে দেখা করে হঠাৎ কাছে চলে এসেছে, আর সেটাই ওরা দুজন দেখে ফেলেছে। এখন ওরা কি ভাববে আমাকে নিয়ে? ইমন তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি ভাববে মানে? উপমার কেমন লেগেছে সেটা আগে তুই ভেবে দেখ। ও তোর বউ, আর তুই ওই মেয়ের সাথে দেখা করতে কিভাবে গেলি যে তোকে প্রেমের প্রস্তাব দিল? তুর্য বলল, আমি ওকে ইগনোর করতে চেয়েছিলাম, কিন্তু পারছিলাম না। ও বারবার আমাকে ফোন দিচ্ছিল, রিকোয়েস্ট করছিল দেখা করার জন্য। ইমন তাচ্ছিল্যের সুরে বলল, তুই আদৌ মেয়েটাকে ইগনোর করেছিলি? উপমাকে যেভাবে ইগনোর করিস, মেয়েটাকেও যদি ওভাবে ইগনোর করতিস, তাহলে হয়তো কাজ হতো। কথাটি বলে ইমন চলে গেল। এদিকে বিকেলে উপমা আর অরুণিকা বাসায় ফেরার পর তুর্য উপমার কাছে এসে বলল, তোমার সাথে কিছু কথা ছিল, আমরা একটু গাড়িতে গিয়ে বসি। উপমা গম্ভীর মুখে বলল, গাড়িতে কেন? অন্য কেউ আমাদের কথা না শোনার জন্য? আর আপনি তো ছটফট করছেন কেন? আপনি কি কোনো অপরাধ করেছেন? না, এমনিতেই, আমি তো একদমই ছটফট করছি না। ছটফট না করলে আমি বাসায় ঢুকলাম আর আপনি এই আমাকে বাইরে যেতে বলছেন? বাকিরা সবাই বসার ঘরে ছিল। উপমার উঁচু গলার শব্দ শুনে সবাই বেরিয়ে এলো। তুর্য পরিস্থিতি সামলানোর জন্য বলল, রুমে চলো। অরুণিকা উপমার হাত ধরে তুর্যকে বলল, যেহেতু তোমার কোনো কিছুই রুমের ভেতরে নেই, রেস্টুরেন্টে উন্মুক্ত হয়ে গেছে, তাহলে এখন ভাবিকে রুমে কেন ডেকে নিয়ে যাচ্ছ? তুর্য রাগী কণ্ঠে বলল, তুমি এসব ব্যাপারে কথা বলতে আসবে না, তুমি এখনো এত বড় হওনি। ঠিক আছে, আমি বড় হইনি, কিন্তু এতটাও ছোট না যে বুঝবো না কোনটা ফ্রেন্ডশিপ আর কোনটা রিলেশনশিপ। ও জাস্ট আমার ফ্রেন্ড, আমি তো বলেছি আমরা একসাথে স্টুডিওতে কাজ করি। উপমা চেঁচিয়ে বলল, মিথ্যে কথা, মেয়েটা স্টুডিওতে কাজ করে না। আপনি যার সাথে লুকিয়ে প্রেম করছেন, মেয়েটার পরিচয় কি জানেন আপনি?
আমি মোটেও ওর সাথে প্রেম করছি না উপমা, তুমি আমাকে ভুল ভাবছো। ইভান তাদের কথার মধ্যে দিয়ে বলে উঠল, হয়েছেটা কি? কোন মেয়ের কথা বলছো তোমরা? অরুণিকা রেস্টুরেন্টে যা যা দেখেছে সবটাই খুলে বলল। সব শুনে আরাফ তুর্যকে ধাক্কা দিয়ে বলল, এগুলো করতে দেশে এসেছিস? এভাবে মৃত বাবা মার হত্যার প্রতিশোধ নিচ্ছিস এসব নোংরামি করে? তুর্য চেঁচিয়ে বলল, না ভাই না, মেয়েটাকে আমি ভালোবাসি না, মেয়েটা জাস্ট আমার ফ্রেন্ড। উপমা তুর্যকে থামিয়ে দিয়ে বলল, মেয়েটা জাস্ট আপনার ফ্রেন্ড, আপনারা স্টুডিওতে একসাথে কাজ করেন, এটাই তো? হ্যাঁ। যদি আমি বলি মেয়েটা গানের গও জানে না তখন? তোমাকে কে বলেছ গান জানে না? কারণ আমি মেয়েটাকে চিনি, ইনফ্যাক্ট খুব ভালোভাবেই চিনি। মেয়েটাই হচ্ছে রোদি আপু, যে মেয়েটার জন্য আমার ভাইয়া এখনো বিয়ে করেনি। এই মেয়েটার সাথে ভাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। এই মেয়েটাই হুট করে 3 বছর আগে বিয়ের কথাবার্তা উঠতেই ভাইয়ার সাথে সম্পর্ক ভেঙে ফেলে আর বলে তার বাবা তার জন্য ডাক্তার ছেলে ঠিক করে ফেলেছে, যে ছেলে সব দিক থেকে আমার ভাইয়ার চেয়ে উপযুক্ত। সবাই অবাক হয়ে উপমার দিকে তাকিয়ে রইল। উপমা ফুপিয়ে কেঁদে উঠল। অরুণিকা তাকে সামলাতে গেলে তার কান্নার বেগ আরো বেড়ে গেল। উপমা কাঁদতে কাঁদতে বলল, আমি 4 বছর ধরে এই লোকটার সাথে সংসার করেছি, কিন্তু ও আমাকে একটু ভালোবাসেনি। আমি কখনো জোর করিনি। ভাবতাম স্টারদের ভালোবাসা এমনই হয়। যখন থেকে এই মানুষটাকে আমার স্টার ভাবা শুরু করেছি, তখন থেকে এর সব অপরাধ, সব ভুল মাফ করেছি আমি। বিয়ের পর তো আমি নিজেকে সৌভাগ্যবতী ভাবতাম, আমার স্টারের সাথে আমার বিয়ে হয়েছে। যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম সে আমার বর হয়েছে, কিন্তু এই মানুষটা আমাকে কখনো ভালোবাসেনি। তারপরও আমি চুপ করে সব মেনে নিয়েছি। কিন্তু আজ সে আমার ভাই আর ভালোবাসার মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছে। তুর্য উপমার সামনে হাত জোর করে বলল, বিলিভ মি, আমি ওর সাথে কোনো সম্পর্কে জড়াইনি। ও আমার সাথে দেখা করতে চেয়েছিল আর আমি শুধু দেখা করতে গিয়েছি। এরপর ও নিজে আমার কাছে এসেছে। উপমা কোনো কথা না বলে উপরে উঠে গেল। অরুণিকা বলল, আমি তোমাকে রকস্টার বলতাম, কিন্তু তুমি স্টার না, তুমি একটা ব্ল্যাক হোল, যার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই মিথ্যে। তুমি একটা। আরাফ উঁচু গলায় বলল, অরুণ তুমি তোমার রুমে যাও। অরুণিকা আরাফের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল। ইমন অরুণিকার হাত ধরে তাকে উপরে নিয়ে গেল। অরুণিকা ইমনের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমরা আমাকে কেন বকছো? আর আরাফ আমাকে এভাবে ধমক দিল কেন? ইমন রাগী কণ্ঠে বলল, তোর চোখে কিছু বলার জন্য আমরা সবাই আছি। তুমি ওকে এত কিছু বলার কি? ও তোমাকে এইটুকু থেকে এত বড় করেছে, তোমার মুখ থেকে এসব কথা মানায় না। অরুণিকা মাথা নিচু করে রইল। ইমন আবার বলল, তুমি দেখোনি তোমার কথায় ও কত কষ্ট পেয়েছে? ও কাউকে খুন করলেও তুমি চুপ করে থাকবে। ওকে শাসন করার জন্য নিজে আরো অনেকে আছে। আরফ আর ইভান থাকতে তোমাকে কে বলেছে মুখ খুলতে? যাও এখন নিজের রুমে যাও। অরুণিকা মুখ ফুলিয়ে রুমের দিকে যাওয়ার সময় আরবান তালুকদারের মুখোমুখি হলো। আরবান তালুকদার অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ওরা তো তোমার ভালো চায়, ওদের কথায় মন খারাপ করো না, চলো আমার সাথে, আমি তোমাকে তোমার বাবা চাচাদের গল্প শোনাবো। অরুণিকা আরবান তালুকদারের সাথে বারান্দায় চলে গেল। এদিকে তুর্য উপমার পাশে চুপচাপ বসে আছে। তুর্যের চোখে পানি টলমল করছে। সে কথা বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। বারবার অরুণিকার বলা ব্ল্যাক হোল শব্দটা তার কানে বাজছে। যদিও শব্দটা কোনো খারাপ অর্থ বোঝায় না, কিন্তু অরুণিকার মুখ থেকে খারাপ মানুষদের সংজ্ঞা এভাবেই বেরিয়ে আসে। তুর্যের চোখ থেকে টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখ মুছে উপমাকে বলল, আমি তোমাকে আজ সব সত্য কথা বলবো। তুর্য কিছুক্ষণ চুপ করে থেকে বলল, উপমা, আমি তোমার সাথে বিয়ের আগে যেভাবে কথাবার্তা বলেছি, বাকি মেয়েদের সাথে আমি সেভাবে কথা বলি। অনেক মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু আমি কোনো মেয়ের মধ্যে কোনো আগ্রহ খুঁজে পাইনি। সব কটায় টাইম পাস ছিল। যারা আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল সবাইকে আমি না বলেছি। যারা আমার মেয়ে ফ্রেন্ড তারা সবাই জানে আমি বিবাহিত। এরপরও অনেকে আমার সাথে যোগাযোগ রাখতে চায়,
হ্যাঁ, আমি অনেক খারাপ মানুষ, তাই হয়তো ওদের ইগনোর করি না, কিন্তু তোমার জায়গাটা আমি কখনো কাউকে দিইনি। আমি তোমাকে ছাড়া কাউকে স্পর্শ করিনি। আমি উপমা তুর্যকে থামিয়ে দিয়ে বলল, সব মেয়েগুলোকে আনফ্রেন্ড করে দিই। আমি চাই আজকে থেকে আমি ছাড়া আপনার জীবনে আর কোনো মেয়ে না থাকুক। তুর্য চুপ করে রইল। উপমা তুর্যকে নীরব দেখে বলল, মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব করা আপনার নেশা হয়ে গেছে। এই নেশা ছাড়তে অনেক কষ্ট হবে আপনার, তাই না? তুর্য এবারও চুপ করে রইল। উপমা হঠাৎ তুর্যের হাত ধরে কাতর কণ্ঠে বলে উঠল, আপনি কি বুঝতে পারছেন না? আমি আপনার কাছে ভালোবাসা চাচ্ছি, আমি আপনার কাছে স্ত্রীর অধিকার চাচ্ছি। তুর্য মাথা নেড়ে বলল, আমি তোমাকে ভালোবাসি উপমা, আমি তো তোমাকে সব অধিকার দিয়েছি। উপমা হাত ছাড়িয়ে নিয়ে বলল, রাতে কাছে টেনে সকালে দূরে সরিয়ে দাও ভালোবাসা না। আপনি এতটাও মূর্খ না যে ভালোবাসা কি বুঝতে পারছেন না। তুর্য উপমার হাত ধরে বলল, হয়তো আমি ভালোবাসতে পারি না, নয়তো আমার ভালোবাসাগুলো এমনই। আর যাই বলো, তোমার জায়গা আমি কাউকে দিচ্ছি না উপমা। রাত দিন যেই সময় হোক তুমি আমার চোখের সামনে থাকলে আমি ভালো থাকি। আমার কাছে এটাই ভালোবাসা। অরুণিকার ক্ষেত্রে আপনি এটাই অনুভব করেন? ওকে না দেখলে আপনার অস্থিরতা বেড়ে যায়, ও আশেপাশে থাকলে আপনি ভালো থাকেন, তাহলে ওটাও তো ভালোবাসা। কিন্তু আমি তো আপনার স্ত্রী। যে ভালোবাসার চোখে আপনি অরুণিকাকে দেখছেন, সেই ভালোবাসা আর আমার জন্য ভালোবাসা কি আলাদা হওয়ার কথা না? অরুণিকা আপনার প্রাণ। আপনি কখনো ওকে নিজের বোন বলেননি, কিন্তু আমি জানি আপনার ওর জন্য অনুভূতিগুলো কতটা ভিন্ন। কিন্তু আমার সাথে আপনার সম্পর্ক ওটা না। আমি কি সেই অনুভূতির ঊর্ধ্বে না? আমার কি আর একটু বেশি ভালোবাসা পাওয়ার অধিকার নেই? আমার কি আপনার কিছু সময় দেওয়া যায় না? অন্য মেয়েদের পরিবর্তে কি আপনি আমার সাথে আমাকে নিয়ে ঘুরতে যেতে পারেন না? তুর্য চুপ করে রইল। তুর্যের হেলদুল না দেখে উপমা মলিনী হেসে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। সেদিন সারা রাত উপমা নিঃশব্দে কেঁদেছে, আর অন্যদিকে তুর্য সারা রাত ছটফট করেছে। সে নিজেও বুঝতে পারছে না উপমাকে ভালোবেসে কাছে টেনে নিতে তার কেন এত দ্বিধা কাজ করছে। 2 দিন পর হঠাৎ সকালে ভাঙচুরের শব্দ শুনে সবাই নিচে নেমে এলো। নিচে নেমে দেখলো কোনো একটা বিষয় ইভান আর তুর্যের মধ্যে মারাত্মক ঝগড়া বেঁধেছে, আর একপাশে উপমা পাথরের মতো দাঁড়িয়ে আছে। তুর্য চেঁচিয়ে ইভানকে উদ্দেশ্য করে বলল, তোর আমার বউয়ের প্রতি নজর আছে, সেটাই বল না, নয়তো আমার চেয়ে ওর প্রতি তোর এত মায়া কেন লাগছে? আহানাফ তুর্যকে একপাশে টেনে নিয়ে গিয়ে বলল, পাগলের মতো প্রলাপ বকছিস কেন? তুর্য বলল, আমাকে কেন পাগল বুঝছিস? ওদের দুইজনকে বল, রান্নাঘরে কি করছিল দুইটা? ইভান চেঁচিয়ে বলল, তোর আমাকে সন্দেহ হচ্ছে? 4 বছর পর আজই তোর আমাকে সন্দেহ হচ্ছে? কেন তুর্য, আজ হঠাৎ কি দেখে তুই আমাকে সন্দেহ করছিস? প্রতিদিন সকালে আমি উপমার সাথে সকালে নাস্তা বানাই, দুপুরে তাহমিদ উপমাকে সাহায্য করে, রাতে আরাফ বা ইমন। তুই কখনো রান্নাঘরে কি তোর বউকে সাহায্য করেছিস? এই বাসায় তোর বউ আছে তোকে মুখে ভাত তুলে দেওয়ার জন্য, আর আমাদের রুটি আমরা নিজেদের হাতে নিজেরা বানিয়ে খাচ্ছি। আজ মেয়েটা হাত পুড়ে ফেলেছিল, আর আমি শুধু বরফটাই লাগিয়ে দিচ্ছিলাম। উপমা আমার কাছে বোনের মতো। ইভান তাচ্ছিল্যের সুরে বলল, কিন্তু আমি কাকে বোঝাচ্ছি এসব? তোর মতো পাগলকে বোঝাচ্ছি। তোর মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তুর্য কিছু বলতে যাবে, তখনই তাহমিদ আর আহনাফ তাকে শান্ত করিয়ে উপরে নিয়ে গেল। ইভান রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল, আর এদিকে উপমা বসে বসে কাঁদছে। অরুণিকা তাকে সান্ত্বনা দিতে লাগলো। এদিকে ইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যতদূর আমি দেখেছি তুর্য সকাল সকাল ছাদে গিয়েছিল, সেখান থেকে সে সোজা নিচে নেমেছে। এর আগে কখনো তুর্য এমন রিয়্যাক্ট করেনি। আজ সামান্য ওই বিষয়টাকে এত বড় করে দেখার কি ছিল? এর মধ্যে কিছু একটা তো আছে। এদিকে রহমতুল্লাহ একজনকে ফোন দিয়ে বলল, বস, আমাদের কাজ হয়ে গেছে। ওপাশ থেকে আগন্তুক বলে উঠল, বাসার পরিবেশ কেমন? রহমতুল্লাহ বললেন, খুবই অস্থির। 3-4 দিন ধরে ঝামেলা চলছে। এদিকে আরাফ তার মামা আরবান তালুকদারকেও বাসায় উঠিয়েছে। এক ঢিলে অনেকগুলো পাখি একসাথে মারা যাবে মনে হচ্ছে। ওপাশ থেকে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে উঠল। হাসি থামিয়ে আগন্তুকটি বলল,
আগে এদের 6 জনকে আলাদা করতে হবে। এরপর আমাদের ছোট্ট সোনামণি অরুণিকা খাঁচায় ঢুকবে। রহমতুল্লাহ বললেন, বস, শুনলাম অরুণিকার সাথে আহনাফের বিয়ে ঠিক হয়েছে। আগন্তুকটি বলল, অরুণিকা চৌধুরীর বিয়ে আমার ইচ্ছেতে হবে। এর আগে ওই মেয়ের মনে আহনাফকে বিষিয়ে দিতে হবে, কারণ ওই মেয়ে আমার প্রথম শিকার। তাকে দিয়ে আমি বাকি 6 জনকে নাচাবো। রহমতুল্লাহ বললেন, তবে বস, এই কাজটাও শুরু হয়ে গেছে। আমাদের ছোট্ট সোনামণি একদম তার বাবার মতো অস্থির, চটপটে, সবাইকে বিশ্বাস করে ফেলে। আমাদের বিশ্বাস করতে ওর তো কোনো প্রমাণই লাগবে না, এমনিতেই কাজ হয়ে যাবে। আগন্তুকটি বলল, আহা, আফসোস জুবাইর করিম চৌধুরী, সেদিন নিজের মেয়েকে বাঁচিয়ে আজ এত বড় বিপদ তৈরি করে ফেলেছে। এখন 14 বছরের হত্যার রহস্য তো কখনো জাগবেই না, শুধু নতুন করে আরো কিছু কবর জাগবে, আর জাগবে আমাদের স্বার্থ। কথাটি বলেই লোকটি আবার হাসতে লাগলো।